আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা, লেবাননে হামলার প্রতিশোধ, ইসরায়েলে ১০০ রকেট ছুড়ল হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলে লেবাননের মুহুর্মুহুর রকেট হামলা। জানাবো, পবিত্র রমজান মাসে ইসরায়েল বিরোধী পাল্টা অভিযান বাড়বে, ঘোষণা ইয়েমেনের। লোহিত সাগরে আবারও মার্কিন জাহাজে আঘাত। এদিকে পশ্চিমা রাজনীতিবিদদের উদ্দেশ্যে ব্রিটিশ সাংবাদিক ধিক্কার জানায় শয়তানের গোষ্ঠী। জানাবো, ইউক্রেনের হামলায় রাশিয়ার 2 তেলের ডিপোয় আগুন। এরপর থাকবে রাশিয়ার সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, আরোহীদের কেউ বেঁচে নেই। এরপর থাকবে সোমালিয়ার যশোদের কবলে বাংলাদেশি জাহাজ 23 নাবিক জিম্মি। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। লেবাননে হামলার প্রতিশোধ, ইসরায়েলে ১০০ রকেট ছুড়ল হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত ১০০টি রকেট দিয়ে হামলা চালিয়েছে। লেবাননের বেকা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল বিমান হামলা চালানোর পর হিজবুল্লাহ ইসরায়েলের ভেতরে পাল্টা হামলা চালালো। একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের কেইলা ব্যারাকের বিমান ও ক্ষেপণাস্ত্র কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। এছাড়া ইয়ব ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি ঘাঁটি এবং আশেপাশের কয়েকটি আর্টিলারি কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসব হামলায় ১০০ এর বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলের পক্ষ থেকেও ১০০ রকেট নিক্ষেপের খবর নিশ্চিত করা হয়েছে। ইসরায়েল বলেছে, আজ সকালে লেবানন থেকে ইসরায়েলের 2টি লক্ষ্যবস্তুতে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। হিজবুল্লাহ রকেট হামলার পর ইসরায়েলের আপার গ্যালিলি ও অধিকৃত গোলান মালভূমি এলাকায় সাইরেন বাজানো হয়, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর তারা প্রকাশ করেনি। লেবাননের ভেতরে ইসরায়েলি বিমান হামলার কারণে চলমান সংঘাত আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলে লেবাননের মুহুর্মুহুর রকেট হামলা। লেবানন থেকে ইসরায়েলে মুহুর্মুহুর রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে দেশটি প্রায় ১০০টি রকেট হামলা চালিয়েছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের জাতীয় সংবাদ মাধ্যম সেনাবাহিনী বরাতে জানিয়েছে, ইসরায়েলের নিয়ন্ত্রিত অঞ্চলে সকালে লেবানন থেকে ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে, তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি আর্মি রেডিও সহ অন্যান্য সংবাদ মাধ্যম জানিয়েছে, লেবানন থেকে গোলানকে নিশানা করে 30টির বেশি রকেট ছোড়া হয়েছে। গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির এই হামলার পর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্তে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে। এর আগে গত 10 মার্চ আল জাজিরা জানায়, লেবাননে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। দেশীয় সেনাদের এই হামলায় অন্তঃসত্ত্বা নারী সহ অন্তত 5 জন নিহত হন। এ সময় আহত হন আরও অন্তত 9 জন। নিহতদের মধ্যে একই পরিবারের 4 জন রয়েছেন। পবিত্র রমজান মাসে ইসরায়েল বিরোধী পাল্টা অভিযান বাড়বে, ঘোষণা ইয়েমেনের। ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তার দেশের নৌবাহিনী লোহিত সাগরে আমেরিকার একটি মালবাহী জাহাজে হামলা চালিয়েছে। হামলায় ইয়েমেনের সেনারা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এবং সেগুলো সরাসরি সুনির্দিষ্টভাবে জাহাজটিতে আঘাত হানে। জেনারেল সারি জানান, গাজার ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকা এবং ব্রিটিশ বাহিনী যে আগ্রাসন চালিয়েছে তারও জবাব দিয়েছে এই হামলা। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানিয়েছে, ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এদিকে জেনারেল সারি আজ একটি বিবৃতিতে অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, পবিত্র রমজান মাসে ইয়েমেনের হুতি যোদ্ধারা এবং সামরিক বাহিনী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা জোরদার করবে। তিনি বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী বাব আল মান্দার প্রণালী এবং লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইহুদিবাদী ইসরায়েলের জাহাজ এবং ইসরায়েল অভিমুখী জাহাজে অভিযান চালাবে। তিনি বিশ্বের জাহাজ চলাচলকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইডেন উপসাগর ও লোহিত সাগর দিয়ে ইসরায়েল অভিমুখে কেউ যেন জাহাজ পরিচালনার কথা চিন্তাও না করে। পশ্চিমা রাজনীতিবিদদের উদ্দেশ্যে ব্রিটিশ সাংবাদিক ধিক্কার জানায় শয়তানের গোষ্ঠী। ব্রিটেনের সাংবাদিক গাজা ইহুদিবাদী ইসরায়েলি অপরাধযজ্ঞের মোকাবেলায় পশ্চিমা রাজনীতিবিদদের দ্বৈত অবস্থানের সমালোচনা করেছেন। ব্রিটিশ সাংবাদিক মেধাস্ত এক্স সোশ্যাল নেটওয়ার্কে একটি পোস্টে লিখেছেন, পশ্চিমা রাজনীতিবিদরা কি রমজান মোবারক এই শিরোনামটি লিখে তাদের সদয় মনোভাব দেখাতে পারবেন? তোমরা প্রকৃত অর্থেই একটা অজুহাত খুঁজে বেড়াচ্ছ, যে কারণে গাজার জনগণ যেন রমজান কিংবা বড়দিন উদযাপন করতে না পারে। গাজায় কোনো খাবার নেই, কিভাবে এবং কি খাবার খেয়ে গাজার মানুষ প্রতিদিন ইফতার করবে? পশুর খাদ্য খেয়ে। ধিক্কার জমাদের ওপর শয়তানের গোষ্ঠী।
ইউক্রেনের হামলায় রাশিয়ার 2 তেলের ডিপোয় আগুন। রাশিয়ার 2টি তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে 2টি ডিপোতে আগুন লেগে গেছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। স্থানীয় গভর্নর জানিয়েছেন রাশিয়ার 2টি তেলের ডিপোয় আগুন লেগেছে। এই 2টি ডিপোর একটি হলো মস্কোর পূর্ব থেকে 450 কিলোমিটার দূরের শহর কস্তভয় এবং অপরটি ইউক্রেনের সীমান্তবর্তী এলাকা থেকে 160 কিলোমিটার দূরের শহর ওরোয়েলে। এই 2টি ডিপোয় ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ব্রেসিস্লাভ গিলাটকভ জানান, ইউক্রেনের সেনারা তাদের খার্কিভ শহরের নিকটবর্তী রাশিয়ার বেলগোরোদও রাতে ড্রোন হামলা চালিয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ইউক্রেনের এই হামলায় 7টি কমিউনিটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শেষ দিনে তারা রাশিয়ার 27টি সামরিক যান ধ্বংস করেছে। এছাড়া এ সময় তারা 42টি ড্রোন, 8টি ট্যাঙ্ক এবং 2টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে হামলার 2 বছর পূর্ণ হয়েছে। চলতি বছরের শুরুতে এই হামলা জোরদার করেছে উভয় পক্ষ। জাতিসংঘ জানিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রায় 11,000 বেসামরিক লোক নিহত হয়েছেন। গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী প্রধান মোহাম্মদ খালিদ খায়ের জানান, যুদ্ধ এখন পর্যন্ত 10,703 জন বেসামরিক লোক নিহত হয়েছেন। তাদের মধ্যে 594 শিশু রয়েছে। রাশিয়ার সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, আরোহীদের কেউ বেঁচে নেই। রাশিয়ার একটি সামরিক কার্গো বিমান 15 জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। রাশিয়া জানিয়েছে আজ উড্ডয়নের কিছুক্ষণ পরেই তাদের ইলিউশন IL-76 সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইভানোভো অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার অনলাইন নিউজ সার্ভিসগুলো জানিয়েছে আরোহীদের কেউ বেঁচে নেই। রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অযাচাইকৃত ভিডিওতে দেখা গেছে একটি ইঞ্জিনে আগুন জ্বলছে। পুরো জাহাজটি নিচের দিকে এগিয়ে যাচ্ছে। চক্কর দেওয়ার সময় আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। সোমালিয়ার দস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ, 23 নাবিক জিম্মি। সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ MV আবদুল্লাহ। বাংলাদেশের স্থানীয় সময় দুপুর 1টা থেকে 2টার মধ্যেই জাহাজটি আক্রান্ত হয়। সোমালিয়া থেকে প্রায় 450 নটিক্যাল মাইল দূরে সমুদ্রে অন্তত 100 দস্যু জাহাজটি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। ওই জাহাজে কর্মরত 23 জন বাংলাদেশি নাবিক দস্যুদের কাছে জিম্মি অবস্থায় রয়েছে। নৌ পরিবহন অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গিয়েছে সমুদ্রগামী জাহাজটি কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। পথিমধ্যে গালফ অফ ইডেনে জাহাজটিতে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নেয় দস্যুরা। তাদের অনেকের হাতে অস্ত্র রয়েছে, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নাবিকেরা নিরাপদে রয়েছেন। নৌ পরিবহন মন্ত্রণালয় ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে। MV আবদুল্লাহ জাহাজটির মালিক চট্টগ্রামে SR শিপিং লিমিটেড। এটি মূলত বাল্ক ক্যারিয়ার। জাহাজটি আক্রান্তের তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছেন নৌ পরিবহন ও অধিদপ্তরের মহাপরিচালক কমান্ডার মোহাম্মদ মাকসুদ আলম। তিনি বলেন, জাহাজের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। জাহাজের ক্রুরা তথা নাবিকরা নিরাপদে রয়েছেন। তাদের উদ্ধারে আন্তর্জাতিক যে প্রক্রিয়া ও কৌশল রয়েছে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে এই কোম্পানির জাহাজ মনি নামের আরেকটি জাহাজ দস্যুরা জিম্মি করেছিল। পরে সেটি উদ্ধার করা হয়েছে। সর্বশেষ জানাবো, পাকিস্তানের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। পাকিস্তানের সঙ্গে ঐতিহ্যগত বন্ধুত্ব এবং ব্যবহারিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যৌথভাবে কাজ করতে প্রস্তুত চীন। একটি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়েনবিন এমন মন্তব্য করেছেন খবর দ্য এক্সপ্রেস টেলিভিশনের। এই দিনের প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। ওয়াং বলেন, আমরা প্রেসিডেন্ট হিসেবে জারদারিকে আমাদের উষ্ণ অভিনন্দন জানাই। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইতিমধ্যে পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের জন্য জারদারিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বলেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন।